নমস্কার। গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা পড়ব বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত ইতিহাস। তোমরা যারা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তাদের সাহিত্যের ইতিহাসের এটি একটি গুরুত্বপূর্ণ বিভাগ। আমি আজ থেকে আগামী 1 মাস তোমাদেরকে প্রতিদিন সাহিত্যের ইতিহাসের একটু একটু করে অংশ একদম পুঙ্খানুপুঙ্খভাবে পড়াবো। তাই দেরি না করে আজকের ভিডিও শুরু করছি। বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে তোমাদের বইয়ের সর্বপ্রথম যার নাম দেওয়া রয়েছে তিনি হলেন ডক্টর নীলরতন সরকার। তার জন্মসাল 1861 আর মৃত্যু 1943। খেয়াল করো 1861 অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরও এই একই বছরে জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ নীলরতন সরকার আর রবীন্দ্রনাথ ঠাকুর একদম সমবয়সী ছিলেন। নীলরতন সরকার রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে মাত্র 2 বছর বেশি বেঁচে ছিলেন। তো নীলরতন সরকার ম্যাট্রিক পাস করেন জয়নগর হাই স্কুল থেকে। আমি তোমাদেরকে তোমাদের সুবিধার জন্য বই থেকে একদম পয়েন্ট করে করে ঠিক কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে তার থেকে একটু বেশি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা যদি পড়ো তাহলে দেখবে যে তোমাদের মনে রাখতে অনেকটা সুবিধা হবে। আমি তোমাদের সুবিধার জন্যই পুরো বই থেকে তুলে তুলে একদম টু দা পয়েন্টে যে জায়গাগুলো পড়লে তোমাদের সুবিধা হবে সেই জায়গাগুলোই আমি বেছে নিয়েছি। তিনি ডাক্তারির প্রাথমিক পরীক্ষায় পাশ করেন ক্যাম্বেল মেডিকেল স্কুল থেকে। এফএ বিএ পাশ করেন মেট্রোপলিটন স্কুল থেকে। এমএ এবং এমডি উত্তীর্ণ হন মেডিকেল কলেজ থেকে। প্রাইভেট প্র্যাকটিসের আগে তিনি 2 ধরনের কাজ করেছিলেন। একটি হলো সাব অ্যাসিস্ট্যান্ট সার্জেন্ট, আরেকটি হলো চাতরা হাই স্কুলে প্রধান শিক্ষকের কাজে তিনি নিয়োজিত ছিলেন। দেখো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি সেই কারণেই তোমাদের একদম পয়েন্ট করে করে দিয়েছি। আমি বলবো প্রত্যেক দিন যেটুকু করে আমি পড়াবো সেইটুকু অংশ তোমরা যদি সেই দিনেই পড়ে নিতে পারো তাহলে দেখবে আমার সাথে সাথে তোমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো নির্বাচিত হন তিনি 1893 সালে। নীলরতন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন 1917 থেকে 1919 সাল পর্যন্ত। তিনি স্নাতকোত্তর কলা বিভাগের সভাপতি ছিলেন 1924 থেকে 1928 অর্থাৎ 4 বছর। স্নাতকোত্তর বিজ্ঞান বিভাগের সভাপতি ছিলেন 1928 থেকে 1943 অর্থাৎ 15 বছর। তিনি যতদিন বেঁচে ছিলেন তিনি ততদিনই এই স্নাতকোত্তর বিজ্ঞান বিভাগের সভাপতি কিন্তু ছিলেন। ডিসিএল এবং এলএলডি উপাধি পান 1920 সালে। তিনি শিক্ষা মিশনের সদস্য নির্বাচিত হন 1920 সালে। আসলে একটা দীর্ঘ জীবন, তো সেই দীর্ঘ জীবনে নীলরতন সরকার বেশ অনেক কিছু কাজ করে গেছেন, ফলে আমাদেরকে একটু সেগুলো মাথায় রাখতে হবে। আমি এরপরেও তোমাদের বলে দেব, যেহেতু নীলরতন সরকারের জীবনীতে অনেক কিছু গুরুত্বপূর্ণ পর্যায় রয়েছে, আমি নীলরতন সরকার পড়ানোর পর তোমাদেরকে বলে দেব যে এখান থেকেও তোমরা ঠিক কোন কোন জায়গাগুলো আরো বেশি করে গুরুত্ব দিয়ে পড়বে। আসলে আমি চাই তোমরা সবটা পড়ো, কিন্তু তার মধ্যেও সবটা পড়ার পর আমরা কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো একটুখানি বুঝে নেব। তিনি শিক্ষা মিশনের সদস্য হয়ে সফর করেন অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। কলকাতা মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করেন তিনি সুরেশ প্রসাদ সর্বাধিকারীকে সঙ্গে নিয়ে। এরপর আরজিকর মেডিকেল কলেজের নাম উঠে আসছে, যদিও আরজিকর মেডিকেল কলেজ নিয়ে আমরা পরবর্তী ধাপে পড়ব রাধা গোবিন্দ করকে নিয়ে। এখানে কি বলছে যে রাধা গোবিন্দ করকে আরজিকর করতে সাহায্য করেন ডক্টর নীলরতন সরকার। এখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা আবার পরবর্তীতেও পড়বো, তবে আমি প্রথমেই এটা পেয়েছি বলে এখানে দিয়ে দিয়েছি। সেটা হলো আরজিকর মেডিকেল কলেজের পুরাতন নাম ছিল কারমাইকেল, আর প্রথম
নাম ছিল বেলগাছিয়া আলবার্ট ভিক্টর মেডিকেল কলেজ ও হাসপাতাল। অর্থাৎ প্রথম নাম ছিল বেলগাছিয়া আলবার্ট ভিক্টর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং পরবর্তীকালে সেটা পরিবর্তিত হয়ে কারমাইকেল কলেজ হয় এবং তারও পরে যখন রাধা গোবিন্দ কর মারা যান তখন তার নামে আরজি কর কলেজের নাম হয়। নীলরতন সরকার সভাপতি ছিলেন চিত্তরঞ্জন সেবা প্রতিষ্ঠানের, কুমুদ শঙ্কর রায় যক্ষ্মা হাসপাতাল যেটি যাদবপুরে অবস্থিত এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের মুখপত্রের সম্পাদক ছিলেন তিনি। বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য ছিলেন 1912 থেকে 1927। এই সালগুলো একটু খেয়াল করো। শিল্পক্ষেত্রে নীলরতন সরকার ঠিক কি কাজ করেছিলেন সেটা আমরা একটুখানি জানবো। প্রথম বিজ্ঞানসম্মত দূষণমুক্ত ট্যানারি এবং সার ও সাবানের কারখানা প্রস্তুত করেছিলেন। রাঙামাটি চা কোম্পানি গঠনে তার ভূমিকা ছিল, যেটি ইস্টার্ন টি কোম্পানি নামে পরিচিত। জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি সম্পাদক হিসাবে বহু যুবককে শিল্প স্থাপনের প্রয়োজনীয় বুনিয়াদী শিক্ষানীতি নিতে তিনি অনুপ্রাণিত করেন। তাহলে বোঝা গেল যে শুধুমাত্র যে নীলরতন সরকার চিকিৎসা ক্ষেত্রেই তার অবদান রেখেছিলেন তা কিন্তু নয়, শিল্পক্ষেত্রেও তার যথেষ্ট অবদান ছিল। তিনি ট্রাস্টি হিসাবে ছিলেন। কোন কোন জায়গা ট্রাস্টি বিবেচিত হয়েছিলেন? বসু বিজ্ঞান মন্দির, বিশ্বভারতী ও ভারতীয় জাদুঘরের। বেঙ্গল টেকনিক্যাল স্কুল, যাদবপুর ইঞ্জিনিয়ারিং, ক্যালকাটা মেডিকেল ক্লাব ডক্টর নীলরতন সরকার এগুলি প্রতিষ্ঠা করেন। তার উল্লেখযোগ্য একটি গবেষণা হলো সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন। এটা ভীষণ গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে যে নীলরতন সরকারের উল্লেখযোগ্য গবেষণাটি কি? সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন। বেঙ্গল ইমিউনিটি প্রতিষ্ঠা করেন ডক্টর বিধানচন্দ্র রায় ও ডক্টর কৈলাস চন্দ্র বসু। 1919 সালে বেঙ্গল ইমিউনিটি প্রতিষ্ঠিত হয়। বেঙ্গল ইমিউনিটিতে 250 রকমের ওষুধ তৈরি হতো। আসলে আমাদের ওষুধ তখন বিদেশ থেকে আমদানি করা হতো, তাই এই প্রচেষ্টাটি করা হয় যেখানে বেঙ্গল ইমিউনিটি তৈরি করা হয় এবং সেখানে বিভিন্ন ওষুধ প্রস্তুত করা হয়। কলকাতা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পত্রিকা, যেখানে 12 বছর সম্পাদনা করেছেন ডক্টর নীলরতন সরকার, যেখানে জনস্বাস্থ্য নিয়ে আলোচনা হতো। অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত কি পেলাম? যে তিনি বিভিন্ন জায়গার সম্পাদক হিসাবে ছিলেন, বিভিন্ন জায়গার ট্রাস্টি ছিলেন এবং শিল্পক্ষেত্রেও তার যথেষ্ট অবদান আছে এবং শেষে এসে দেখতে পাচ্ছি যে নীলরতন সরকার একটি পত্রিকাও সম্পাদনা করতেন যেখানে জনস্বাস্থ্য নিয়ে আলোচনা হতো। ডক্টর নীলরতন সরকারের একজন যশস্বী ছাত্র হলেন ডক্টর বিধানচন্দ্র রায়। ডক্টর নীলরতন সরকার একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটি হলো ডক্টর নীলরতন সরকার রবীন্দ্রনাথের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। আমি পরে কোনো সময় সুযোগ হলে এই বিষয় নিয়ে তোমাদের ছোট করে একটি গল্প শেয়ার করব। তিনি ব্রাহ্ম সমাজের সক্রিয় সদস্যও ছিলেন। এখানেই শেষ হলো আমাদের নীলরতন সরকারের যে জীবনী, সেইটুকু আমরা জানতে পারলাম যে নীলরতন সরকার ঠিক কি কাজ করেছিলেন, কেন তিনি বিখ্যাত, কেন তাকে আমরা মনে রেখেছি, বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে কেন প্রথমেই তার নামটা এলো। দেখলে তো এতক্ষণ ধরে বেশ অনেকটা জায়গাতে বুঝলাম যে তিনি কিন্তু বেশ দক্ষ প্রশাসক ছিলেন। অর্থাৎ তিনি বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিতেন, সভাপতিত্ব করতেন। তো এরপর আমরা পড়ব রাধা গোবিন্দ কর। এই রাধা গোবিন্দ কর পড়লে প্রথমেই তোমাদের যেটা মাথায় আসবে সেটা হলো আরজি কর মেডিকেল কলেজ। রাধা গোবিন্দ কর, আরজি কর, ঠিক আছে? এটা কিন্তু একদম মাথার মধ্যে সেট করে নাও যে আরজি কর এই নামটাই এসেছে ডক্টর রাধা গোবিন্দ কর এনার নাম থেকে। এনার নাম থেকে তখন ইনিই প্রতিষ্ঠাতা, একটু আগেই আমরা জেনেছি, আর তার সহযোগিতা করেছিলেন নীলরতন সরকার। তো রাধা গোবিন্দ কর 1852 থেকে 1918 সাল পর্যন্ত তার জীবৎকাল। এই জীবৎকালে তিনি সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটি করেছিলেন সেটি হলো আরজি কর মেডিকেল কলেজ নামে যেটিকে আমরা চিনি, কিন্তু সেটি পুরাতন নাম তোমরা আগেই জানলে।
দেখো, রাধা গোবিন্দ কর প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন হেয়ার স্কুল থেকে, চিকিৎসা বিজ্ঞান করেন মেডিকেল কলেজ থেকে। ইংল্যান্ডে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমআরসিপি ডিপ্লোমা করেন 1883 সালে। ডক্টর করের বাড়ি ছিল শ্যামবাজারে, অর্থাৎ যেখানে আর.জি. কর মেডিকেল কলেজ অবস্থিত তার আশেপাশে। কলকাতায় প্লেগ দেখা দেয় 1897 সালে। তিনি তখন কি কাজ করেছিলেন? প্লেগ রোগীদের জন্য অক্লান্ত পরিশ্রম করেন। বেঙ্গল কেমিক্যালে তৈরি ঔষধ বাজারে চালু করার ব্যাপারে প্রফুল্লচন্দ্র রায়কে সাহায্য করেন। তোমরা একটা জিনিস খেয়াল করবে যে প্রত্যেকটি গুণী মানুষ প্রত্যেকের সাথে জড়িত। তারা কিন্তু তাদের একে অপরের কাজকে যথেষ্ট সম্মান করতেন এবং চেষ্টা করতেন যে মানুষের জন্য তারা সম্মিলিতভাবে কিভাবে কাজ করতে পারেন, এটাই তো কাম্য। তাই দেখো যে প্রফুল্লচন্দ্র রায়কে তিনি সাহায্য করতেন। তাদের পাশে ছিলেন অমূল্যচরণ বসু। দেশীয় ভাষায় চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন অধ্যাপনা রাস্তা নির্মাণ করা তার প্রধান লক্ষ্য ছিল। এই কাজে তার অনুপ্রেরণা ছিলেন দুজন মানুষ, কে? পিতা দুর্গাদাস কর এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায়। বেলগাছিয়া আলবার্ট ভিক্টর কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন, অর্থাৎ যেটি আমরা আর.জি. কর মেডিকেল কলেজ নামে চিনি, সেটি পূর্বতন নাম এটি। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো ধাত্রী সহায়, অ্যানাটমি, সংক্ষিপ্ত ভেষজ তত্ত্ব, সংক্ষিপ্ত শিশু ও বালক চিকিৎসা, স্ত্রীরোগ চিকিৎসা। মাতৃভাষায় চিকিৎসা বিজ্ঞান চর্চা তার স্বপ্ন ছিল, তাই তিনি এই বাংলা বইগুলি লিখেছিলেন। আর দেশীয় চিকিৎসা প্রতিষ্ঠান নির্মাণ করতে নিজের সবকিছু তিনি দিয়ে দিয়েছিলেন এবং সবকিছু দিয়েও তাকে ভিক্ষা করতে হয়েছিল। কিন্তু বিদ্যাসাগর তাকে বলেছিলেন যে সরকারি সাহায্য নিতে, কিন্তু তিনি তা নিতে অস্বীকার করেন। দেখো, আমরা রাধা গোবিন্দ কর পড়তে গিয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি পেলাম তার মধ্যে 1 নম্বর হলো আর.জি. কর মেডিকেল কলেজ তৈরি, 2 নম্বর হলো বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞান চর্চা যাতে সহজ হয় তার জন্য তিনি বাংলাতে বেশ কতকগুলি বই লেখেন। এই বইগুলির নাম কিন্তু তোমরা খুব মন দিয়ে পড়ে রাখবে। ধাত্রী সহায়, অ্যানাটমি, সংক্ষিপ্ত ভেষজ তত্ত্ব, সংক্ষিপ্ত শিশু ও বালক চিকিৎসা, স্ত্রীরোগ চিকিৎসা। ঠিক আছে? তো এরপর আমরা একটি লাইন পড়বো, সেটি হলো রাধা গোবিন্দ তার বইয়ের ভূমিকায় কি লিখেছিলেন, অর্থাৎ তার মনোভাবটা এখানে স্পষ্ট হয়ে যায়। বাল্যকাল হইতে আমার বিশ্বাস বদ্ধমূল হয়েছে যে দেশের শিক্ষা বিস্তার করিতে হলে মাতৃভাষার আশ্রয় লওয়া ভিন্ন অন্য উপায় নেই। এই বিশ্বাসে নির্ভর করে আমার স্বল্প বিদ্যা ও ক্ষুদ্র বুদ্ধিতে যতদূর সাধ্য তাহার সমাধানে ত্রুটি করি নাই। তাই তো তিনি তার বসত বাটিরও একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠার জন্য দান করেন। এই গেল ডক্টর রাধা গোবিন্দ কর প্রসঙ্গে। এরপর আমরা যে মানুষটিকে নিয়ে কথা বলবো তিনি হলেন একজন পথিকৃৎ বলা যেতে পারে, কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়, যে মহিলাদের চিকিৎসাবিদ্যা চর্চার যে পথ সেটাকে তিনি সুগম করে দিয়ে গিয়েছিলেন। সেই সময় দাঁড়িয়ে তিনি এই দৃঢ় সিদ্ধান্তটি নিয়েছিলেন। তার জন্ম 1861 এবং মৃত্যু 1923। তার পিতার নাম ছিল ব্রজকিশোর বসু, তিনি ব্রাহ্ম ছিলেন। ভাগলপুর থেকে কলকাতায় তিনি মেয়েকে পাঠান পড়াশোনার জন্য এবং কাদম্বিনী দেবী বেথুন স্কুল থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন 1878 সালে। এফএ পাশ করেছিলেন 1880 সালে। বেথুন স্কুল, যেটি প্রথমে ছিল বালিগঞ্জ হিন্দু মহিলা বিদ্যালয়, পরে এটি হয় বঙ্গ মহিলা বিদ্যালয়। এটি কিন্তু একটু মনে রাখবে তোমরা। বেথুন স্কুল হলো এশিয়ার প্রথম সরকার স্বীকৃত বালিকা বিদ্যালয়। 1878 সালে 27 এপ্রিল শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, দুর্গামোহন দাস এদের আন্দোলনের ফলে কলকাতা বিশ্ববিদ্যালয় সিনেট নারীর জন্য বিশ্ববিদ্যালয় ডিগ্রি লাভের দাবি মেনে নেন।
অর্থাৎ কাদম্বিনী দেবীর চলার পথটা খুব একটা সুগম ছিল না। তিনি অনেক পরিশ্রম করে এবং অনেক লড়াই করে তারপর এই জায়গাটা পেয়েছিলেন, এবং তার যে কারণ সেটাও তোমরা একটু পরেই জানতে পারবে কেন বলছি যে তিনি লড়াই করেছিলেন। 1882 সালে কাদম্বিনী বসু ও চন্দ্রমুখী বসু দুজনে প্রথম মহিলা স্নাতক হন। পরবর্তীকালে চন্দ্রমুখী বসু MA করেন আর কাদম্বিনী ডাক্তারি পড়তে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন 1884 সাল। এই সালে দাঁড়িয়ে একটি মেয়ে মেডিকেল কলেজে ভর্তি হবে এই ভাবনা তো কারোর মাথাতেই ছিল না। এবং তখন এই যে একটা যুগান্তকারী ইতিহাস তিনি তৈরি করলেন, সেই জন্য এডুকেশন গেজেট নামে একটি সংবাদ পত্রিকায় কাদম্বিনীর ডাক্তারি পড়ার সমস্ত সংবাদ সেখানে প্রকাশিত হতো। এই পত্রিকা সরকারের মুখপত্র ছিল। এরপর যেটা বলবো সেটা দেখো, যে কাদম্বিনী দেবী যেহেতু একজন মহিলা হয়ে চিকিৎসা বিদ্যা চর্চা করছেন, সেখানে তাকে কিভাবে উত্তীর্ণ করে দেন। মেয়েরা সবসময় বুদ্ধিতে একটু কম হবে, মেয়েরা কেন এগিয়ে যাবে, এটা তো ঠিক নয়, এটা সহ্য করতে পারছেন না তখনকার সমাজের লোকজন। তাই জন্য দেখো, ডক্টর রাজেন্দ্র চন্দ্র চন্দ্র মেডিসিনের অধ্যাপক ছিলেন। তিনি ফাইনাল পরীক্ষাতে মাত্র 1 নাম্বার কম দিয়ে কাদম্বিনীকে ফেল করিয়ে দেন, মাত্র 1 নাম্বার। অবিশ্বাস্য ছাড়া তো আর কিছু না। কিন্তু সেখানেও কাদম্বিনী কোনোভাবেই দমে যাননি, তিনি কিন্তু আবার লড়াই করেছিলেন এবং তারপরে কাদম্বিনী গ্র্যাজুয়েট অফ বেঙ্গল মেডিকেল কলেজ সার্টিফিকেট পান। 1890 সালে লেডি ডাফরিন হাসপাতালে চিকিৎসক রূপে তিনি নিযুক্ত হন। 1892 সালে তিনি চলে যাচ্ছেন বিলেত। বিলেত যাত্রা করছেন LRCP এডিনবরা, LRCS গ্লাসগো এবং GFPS ডাবলিং উপাধি নিয়ে তিনি দেশে ফেরেন। তিনি প্রথম বিলাতি ডিগ্রিধারী ভারতীয় মহিলা চিকিৎসক। মানে শুনলে এখন গর্ব বোধ হয় যে সেই যুগে দাঁড়িয়ে মশালটুকু হাতে নিয়েছিলেন বলেই আজ হয়তো আমরাও তোমাদেরকে পড়াতে পারছি, তোমাদের সাথে এইভাবে কথা বলতে পারছি। নইলে মেয়েরা তো সেই পদদলিত অবহেলিত হয়েই ছিল, এখনো আছে কোথাও কোথাও। সবাই যে বলবো যে ভীষণ এগিয়ে গেছে তা একদমই নয়, তাহলে পত্রিকা খুললেই রোজ রোজ এত কিছু পড়তে পারতাম না, আমরা এত কিছু খারাপ খবর আমাদের পড়তে হতো না। যাই হোক, সে অন্য কথা। 1895 সালে তিনি কোথায় যাচ্ছেন? নেপালে যাচ্ছেন রাজমাতার চিকিৎসা করতে। বিহার ও উড়িষ্যায় যান তার শৈশব সঙ্গিনী কামিনী রায়ের সঙ্গে। কেন যাচ্ছেন? সেখানে মহিলা শ্রমিকদের দুর্দশা সরজমিনে তদন্ত করে দেখার জন্য তারা সেখানে যান। তাহলে কাদম্বিনী দেবীকে আমরা বিশেষভাবে মনে রাখবো এই কারণেই যে তিনি প্রথম ভারতের মহিলা চিকিৎসক এবং বিলেতি ডিগ্রিধারী চিকিৎসক। তাকে তো আমাদের মনে রাখতেই হবে এবং শ্রদ্ধার সঙ্গে মনে রাখবো আমরা। তার জীবনী জেনে তবেই তাকে মনে রাখবো, শুধু মানুষটার নাম জানলে তো হবে না, সেই মানুষটার সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, এরপর আমরা চলে যাব ডক্টর মহেন্দ্রলাল সরকার সম্পর্কে। 1833 সালে যার জন্ম এবং 1904 সালে যিনি মৃত্যুবরণ করেন। এই মানুষটি সম্পর্কে প্রথমেই একটা কথা বলে রাখি, সেই মানুষটি কিন্তু অ্যালোপ্যাথি চিকিৎসক রূপে নিজেকে প্রমাণ করেছিলেন প্রথম জীবনে। পরবর্তীকালে কিন্তু তিনি হোমিওপ্যাথির উপর এত পরিমাণ আস্থা জ্ঞাপন করেন যে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত হোমিওপ্যাথির উপরেই বিশ্বাস অটুট রেখেছিলেন। এখন জানবো আমরা তার সম্পর্কে, এবং এই মানুষটার সঙ্গে আমাদের আরো এক মহান মানুষের নাম জড়িয়ে রয়েছে, তিনি হলেন শ্রী রামকৃষ্ণ দেব। তো চলো আমরা দেখি মহেন্দ্রলাল সরকার সম্পর্কে। 1861 সালে IMS ডিগ্রি লাভ করেন তিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে। কলকাতা মেডিকেল কলেজ থেকে 1863 সালে তিনি MD করেন। তিনি হেয়ার স্কুলে পড়তেন এবং হিন্দু কলেজেও পড়াশোনা করেছেন। রামকৃষ্ণ দেবের কর্কট রোগের চিকিৎসা করেন তিনি, অর্থাৎ রামকৃষ্ণ দেবের যে ক্যান্সার হয়েছিল গলায়, সেটার চিকিৎসা কিন্তু করেন এই মহেন্দ্রলাল সরকার। তার কারণটা ছিল, যেহেতু রাসমণি দেবীর পরিবারের
তারা চিকিৎসক ছিলেন তিনি, সেই কারণে তাকে রামকৃষ্ণদেবের এই খারাপ সময়ে একবার ডাকা হয়েছিল তাকে। যদিও ঠাকুরের সেই রোগ সারেনি, তবুও চেষ্টা তিনি করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহেন্দ্রলালের অন্যতম একজন গুণগ্রাহী ছিলেন। এবার দেখো যে গল্পটা তোমাদের বলছিলাম, প্রথমে অ্যালোপ্যাথি চিকিৎসা করলেও পরবর্তীকালে হোমিওপ্যাথির ওপর গভীর আস্থা জন্মায় তার। হোমিওপ্যাথি চিকিৎসা করতেন লোকনাথ মৈত্র নামক একজন হোমিওপ্যাথি চিকিৎসক। তার অনুপ্রেরণা রাজেন্দ্রলাল দত্ত, বন্ধু কিশোরচাঁদ মিত্র, এদের অনুপ্রেরণায় তিনি নিজেকে হোমিওপ্যাথি বিশেষজ্ঞ হিসাবে প্রমাণ করেন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন তিনি। বিজ্ঞান চর্চার স্পৃহা জাগিয়ে তোলার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের বিশাল গুরুত্ব ছিল। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু, নীলরতন সরকার, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ডক্টর রাজেন্দ্রলাল মুখোপাধ্যায় প্রমুখ ব্যক্তিরা এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। অ্যানাটমি ও ফিজিওলজির গুরুত্ব না থাকায় জীবনের প্রাথমিক পর্বে তিনি হোমিওপ্যাথির উপর অনাস্থা প্রকাশ করেছিলেন। এটাও মনে রাখবে যে কেন তিনি হোমিওপ্যাথিতে অনাস্থা প্রকাশ করেছিলেন, যে অ্যানাটমি এবং ফিজিওলজি এই দুটো জিনিস হোমিওপ্যাথিতে ছিল না, সেই কারণে তিনি হোমিওপ্যাথির ওপর আস্থা রাখতে পারেননি প্রথম জীবনে। পরবর্তী জীবনে তিনি হোমিওপ্যাথিতেই কিন্তু আস্থা রেখেছিলেন। দেখো আজকে তাহলে আমরা পড়লাম মাত্র চারজন মানুষ সম্পর্কে। কে তারা? এক হলেন ডক্টর নীলরতন সরকার, 2 নম্বর হলেন ডক্টর রাধা গোবিন্দ কর, 3 নম্বর হলেন কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় এবং 4 নম্বর হলেন মহেন্দ্রলাল সরকার। আমরা আজকে এই 4 জনের যে জীবনী, যে যতটুকু আমাদের বইয়ে দেওয়া আছে ততটুকু আমরা আজকে পড়লাম, এবং আমি বলবো যে এই পুরো 4টে মানুষ সম্পর্কে যেটুকু তোমরা জানলে সেটুকু তোমরা বারংবার পড়ে সেটাকে এরকম পয়েন্ট করে, আমি তোমাদের সুবিধার জন্যই এই পয়েন্ট আউট করে দিয়েছি, তোমরা সেই অনুযায়ী যদি পড়ে নাও দেখবে জিনিসটা একটা ছবির মতন তোমাদের মাথায় থাকবে। ফলে তোমাদের যে কোনো জায়গা থেকে প্রশ্ন দিক না কেন সেই প্রশ্নটাই তোমরা করতে পারবে। আমি এইভাবেই চেয়েছি যে তোমাদের পুরো সাহিত্যের ইতিহাসটা কমপ্লিট করাতে। আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন এখানেই শেষ করছি। আগামীকাল তোমাদের জন্য আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পড়াশোনা করো।